শুভেচ্ছা। আমন্ত্রণ দেই জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর আগুনে মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ, এবং এই বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনার কাছে জানতে চাইব শুনানি কখন শুরু হবে এবং মামলার বিস্তারিত জানাবেন। ইশরাত, জুলাই আগস্ট যে আন্দোলনটি ছিল গেল বছরের, সেখানে কিন্তু আসলে আশুলিয়ার যে ঘটনাটি ঘটে সেখানে কিন্তু ৬টি লাশ আসলে পোড়ানো হয়, এবং সেখানে হচ্ছে ৬ লাশ পোড়ানোর পর কিন্তু পুড়িয়ে দেওয়া হয়, এবং সেখানে কিন্তু একজন জীবিতও ছিল, এবং সেটির জন্যই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রসিকিউশন অভিযোগ দাখিল করে, অভিযোগ দাখিল হওয়ার পর সেটির হচ্ছে আজকে অভিযোগ গঠনের শুনানি, অর্থাৎ আজকে আসামি পক্ষ যে ৮ জন আইনজীবীর জন্য পলাতক আইনজীবী এবং সেই সাথে মোট ১৬ জন আসামির মধ্যে ৮ জন পলাতক, সেটির জন্য ৪ জন, প্রতিটা ২ জন আইনজীবী, এবং সেই সাথে যে ৮ জন হচ্ছে আসামিকে এখানে হাজির করা হয়েছে, তাদের যে আসামি পক্ষের আইনজীবীরা আছে তারা আসলে শুনানি করবেন। শুনানি এখনো শুরু হয়নি, একটু পরে একটু শুনানি শুরু হবে। তবে আমি একটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে রামপুরা কার্নিশে যে লাশ ঝুলানো, রামপুরা কার্নিশে যে যুবককে যে হত্যা করা হয়েছিল সেটির কিন্তু আজকে কিন্তু হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে যে ফরমাল চার্জ সেটি কিন্তু দাখিল করার কথা ছিল, এবং ইতোমধ্যে আপনি একটু আগে যেটি দেখলেন যে আমার পাশ দিয়ে কিন্তু প্রসিকিউশন হেঁটে গেলেন হচ্ছে রেজিস্টার বরাবর, এবং তারা কিন্তু আজকে ইতোমধ্যে এই যে রামপুরা কার্নিশের ঝুলন্ত যে লাশ সেটির জন্য কিন্তু আজকে প্রসিকিউশন ইতোমধ্যে কিন্তু ফরমাল চার্জ দাখিল করে দেওয়া হয়েছে। এটার ফরমাল চার্জ দাখিল করার পর যদি শুনানি শুরু হবে সেটিরও কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এখন যেটি বিষয় সেটি হচ্ছে আশুলিয়ার যে ঘটনাটি, সেটির এখনো শুনানি শুরু হয়নি। ইতোমধ্যে প্রসিকিউশন চলে এসেছেন এবং বিচারপতিরাও চলে এসেছেন। আমরা আশা করছি 11:30টার দিকে আসলে শুনানি অনুষ্ঠিত হবে। সেই শুনানিতে আসলে আসামি পক্ষের আইনজীবীরা আসলে অব্যাহতির আবেদন চাইবেন এই মামলা থেকে, এবং পরবর্তীতে আজকের এই শুনানির পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী তিনি একটি দিন নির্ধারণ করে দিবেন, সেখানে আসলে এই যে আশুলিয়ার মামলাটি সেটির আসলে অভিযোগ গঠন হবে কি হবে না সেটির আদেশ দিবেন। তো এই আদেশ দেওয়ার পর কিন্তু এটিরও আসলে এই মামলারও আসলে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে, এবং যেটি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু বিভিন্ন মামলার আসলে বিচার কাজ সম্পন্ন হয়ে যাবে। তো এখন হচ্ছে দেখাই যাচ্ছে যে ইতিমধ্যে 4টি মামলার কিন্তু অভিযোগ গঠনের জন্য আসলে প্রসিকিউশন পুরোপুরি রেডিও হয়ে গেছে, এবং 3-4টি মামলার আসলে অভিযোগ দাখিল হয়ে গেছে, অভিযোগ গঠন হয়েও গেছে। এবং তো এখন পর্যন্ত আসলে যেহেতু আশুলিয়ার মামলার শুনানি শুরু হয়নি, শুনানি শুরু হওয়ার পর আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে আজকে আসামি পক্ষ কোন বেসিসে বা কোন যুক্তিতর্ক উপস্থাপন করে আসলে অব্যাহতির আবেদন করেন। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলনে আসলে 6 জনকে হত্যার পর আগুনে মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের শুনানি আজ, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। পরিচয় শনাক্ত না হওয়া জুলাই আন্দোলনে নিহত 6 জনের মরদেহ আজ দাফন করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তর করা হবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, কখন মরদেহ হস্তান্তর করা হবে এবং তাদের দাফন কোথায় করা হবে, বিস্তারিত জানাবেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত 6 জনের পরিচয় শনাক্ত না হওয়া সে 6 জনের কিন্তু ইতোমধ্যেই আঞ্জুমান মফিদুলের কাছে তাদের লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে। কিছুক্ষণ আগে কিন্তু আঞ্জুমান মফিদুলের একটি গাড়ি এসে এখানে পৌঁছায়, এবং মর্গের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই তাদের যে লাশ হস্তান্তরের কার্যক্রম সেটি কিন্তু শুরু করে দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে রায়ের বাজার বধ্যভূমিতে তাদেরকে দাফন করার কার্যক্রম চলবে কিছুক্ষণের মধ্যেই। তো এখানকার যে পরিস্থিতি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কিন্তু
কিন্তু এই মুহূর্তে আঞ্জুমান মফিদুলের একটি টিম রয়েছে, তারা কিন্তু ভিতরে যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো সম্পন্ন করছেন। আমি যদি একটু জানিয়ে রাখি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের 1 বছর কিন্তু ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে এবং এই যে আগস্টের অভ্যুত্থানে যে কয়েকজন শহীদ হয়েছেন তাদের কিন্তু বেশিরভাগের লাশই কিন্তু হস্তান্তর করা হয়েছিল পরিচয় শনাক্তের পর। তবে ডিএনএ এবং সার্বিক যে যাবতীয় কার্যক্রম সেগুলো সম্পন্ন করেও কিন্তু এখন পর্যন্ত এই যে 6 জন রয়েছে এখন পর্যন্ত মর্গে, তাদের কিন্তু কোনো ধরনের পরিচয় শনাক্ত করা যায়নি। যতটুকু জানতে পেরেছি যে এই 6 জনের মধ্যে 5 জন পুরুষ এবং 1 জন নারীর যে মরদেহ রয়েছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের যে লাশ হস্তান্তরের প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন এখানে আসার কথা রয়েছে, যেটি আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত কিন্তু আঞ্জুমান মফিদুল ছাড়া তেমন কোনো কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি, অথবা সরকার মহলের অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাউকে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এইখানকার যে পরিস্থিতি, যে এই ডক্টররা বলছেন যে এইখানে যে 6 জন মারা গিয়েছেন তারা ময়নাতদন্তের পর যেটি জানান যে এখানকার বেশিরভাগেরই কিন্তু শরীরে এক ধরনের আঘাত ছিল, যে আঘাতগুলো ধারালো কোনো অস্ত্র এবং উপর থেকে ফেলে দেওয়ার যে আঘাত, এই ধরনের আঘাতপ্রাপ্ত এই 6 জনের কিন্তু লাশ। এই যে ধারণা, এই ধারণার প্রেক্ষিতেই কিন্তু তারা ধারণা করছেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সময়টাতে তাদেরকে উদ্ধার করা হয়েছে, তারা মূলত এই যে আগস্টের অভ্যুত্থানের মধ্যে কোনো সহিংসতার মাধ্যমেই কিন্তু তারা নিহত হয়েছে, এমনটাই তারা ধারণা করছেন। এই জায়গা থেকেই কিন্তু কিছুক্ষণ পর তাদেরকে দাফনের কার্যক্রম সম্পন্ন হবে। এছাড়া যতটুকু জানতে পেরেছি এর আগে কিন্তু কয়েক ধাপে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে, সে অনুযায়ী কিন্তু এখন কোনো ধরনের জানাজার যে কার্যক্রম সেটি সম্পন্ন না হওয়ারই সম্ভাবনা বেশি। এছাড়া রায়েবাজার বধ্যভূমিতে কিছুক্ষণ পরে যখন তাদেরকে দাফন করা হবে তখন আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল সর্বশেষ মর্গ থেকে। ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলনে নিহত 6 জনের মরদেহ আজ দাফন করা হবে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ। টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, দুর্ঘটনা ও হতাহতদের সম্পর্কে বিস্তারিত জানাবেন। জি মনি, দেখুন যে সকালবেলায় এই টাঙ্গাইল জামালপুর সড়কের যে ধনবাড়ির বিলাসপুর এলাকা রয়েছে সেই এলাকাতে মোটরসাইকেল এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষের ফলে যে এই ঘটনাস্থলে 2 জন মারা গেছে এবং এর কিছুক্ষণ পরে যখন হাসপাতালে নেওয়ার পথে আর একজন মারা গেছে। সব মিলে 3 জন এই ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এছাড়া একজন আহত হয়েছেন। সেই আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ বলছে যে এই সকালবেলার যে ঘটনা সেটির পরেই তারা সেখানে গিয়ে পিকআপ এবং মোটরসাইকেল উদ্ধার করেছেন। পাশাপাশি এই ঘটনার কেন্দ্র করে এই এলাকাতে উৎসুক জনতাও সেখানে এসেছিলেন এবং সেই যারা মারা গিয়েছেন ঘটনাস্থলে তাদের মরদেহগুলো থানায় নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সাথে কর্তৃপক্ষ যোগাযোগ করেছে এবং তারা ওই পরিবারগুলো সেই ধনবাড়ি থানায় এখন অবস্থান করছেন এবং তারা সেই যে যারা মারা গেছেন তাদের মরদেহের জন্য তারা সেই ধনবাড়িতে তারা রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে সেই স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করবে পুলিশ। এবং এই যে সকালবেলা যে দুর্ঘটনা, স্থানীয়রা বলছেন যে এই যে মোটরসাইকেল এবং যে পিকআপের সেই দুটো পরিবহনেরই কিন্তু দ্রুত গতি ছিল, যে কারণে মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটনাস্থলে তারা প্রাণ হারান এবং তারা বলছেন যে যদি এই যে পরিবহনগুলো যদি ধীর গতিতে বা যে সচেতনামূলকভাবে তারা চলাচল করতো তাহলেও কিন্তু এই ঘটনা এত বড় আকার ধারণ করতো না এবং তারা বলছেন যে হেলমেটবিহীন যদি মোটরসাইকেল চলাচল করে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটলেই সেই ব্যক্তি মৃত্যুর আশঙ্কায় বেশি থাকে। তারা বলছেন যে জনসচেতনতার পাশাপাশি এই যে আঞ্চলিক মহাসড়ক যেটি টাঙ্গাইল জামালপুর সেটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, পাশাপাশি ছোট ছোট যানবাহনের সেই মহাসড়কটিতে কিন্তু বেশি গতিতে চলাচল করে। সেই গতি নিয়ন্ত্রণে আসলে এই হাইওয়ে পুলিশ সেই মহাসড়কের তারা কিন্তু কাজ করছে না এবং স্থানীয়রা বলছেন যে ঢাকা জামালপুর
এই টাঙ্গাইল জামালপুর সড়কের আঞ্চলিক সড়কে যদি ট্রাফিক পুলিশ মাঝে মাঝে তারা টহল দিত, তাহলে এই যে দ্রুতগতি নিয়ন্ত্রণ রোধে তারা কাজ করলে এই যে হতাহতের ঘটনা সেটি কমতো। এবং স্থানীয়রা বলছেন যে অতি দ্রুত যেন এই আঞ্চলিক মহাসড়কটিতে যেহেতু পরপর দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনা ঘটলেই একের অধিক সেখানে মৃত্যুবরণ করেন, সেটি হ্রাস করার জন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছেন দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে তারা মরদেহগুলো হস্তান্তর করবেন। এই ছিল টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ। মনি, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে এবং এই ব্যাপারেই যাবতীয় খবর জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ি সহ বেশ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। দিন দিন বাড়ছে ভাঙনের পরিধি। ভিটেমাটি হারানোর শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনার কাছে জানতে চাইব যে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং স্থানীয়দের আশঙ্কা ও দাবি সম্পর্কে কি জানতে পেরেছেন, জানাবেন। প্রতিনিয়ত আমরা দেখেছি যে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ রয়েছে, সেই নদের কিন্তু এক পাড়ে অর্থাৎ ব্যাপক ভাঙছে, অর্থাৎ যার কারণে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসন যদি উদ্যোগ না নেয় তাহলে এই ভাঙন কিন্তু আরো চরম পর্যায়ে পৌঁছাবে। সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা বলছেন যে যে জায়গায় ভাঙা হচ্ছে সেই জায়গাগুলো তারা কিন্তু পরিদর্শন করেছেন এবং তারা পরিদর্শন করে তাদের মন্ত্রণালয়ে বরাবর আবেদন পাঠিয়েছেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই জায়গাগুলো মেরামত করা হবে সেই বিষয়টি বলছিলেন। আমি এখন রয়েছি চর জেলখানার চর এলাকায় রয়েছি। এই এলাকায় বিগত কয়েকদিন ধরেই কিন্তু ব্রহ্মপুত্রের একটি পাড় কিন্তু ভেঙে পড়ছে, অর্থাৎ স্থানীয়রা বলছেন যে একেবারেই তাদের বাড়িঘর কিন্তু হুমকির মধ্যে রয়েছে, যার কারণে কিন্তু তারা আতঙ্কে বসবাস করছেন এবং তারা বলছেন যে বিশেষ করে যারা নৌকা দিয়ে এই নদের পাড় থেকে বালু উত্তোলন করে থাকেন মূলত তাদের কারণেই কিন্তু এই পাড়ের যে ভাঙন সেই ভাঙন কিন্তু ব্যাপক আকার ধারণ করছে সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা দেখেছি যে মানুষ কিন্তু অসচেতন ভাবে কিন্তু এই ব্রহ্মপুত্র নদের পাড় থেকে কিন্তু বালু উত্তোলন করছে, যার কারণে প্রতিনিয়ত যে ভাঙন সেই ভাঙনের সৃষ্টি হচ্ছে। এখানকার স্থানীয় একজনের সঙ্গে যদি আমরা একটু কথা বলতে চাই, জানতে চাই কি কারণে মূলত এই নদের পাড় ভাঙছে। দাদা, বিষয় হচ্ছে কি যে মনে করেন যে সকালবেলা মনে করেন যে ভোরবেলা মনে করেন যে ওই যে বালু কাটে মানে নৌকাত ভরে নিয়ে যায়, ওই মূল্যে মনে করেন যে অনেক মানে ক্ষতি হয়। আর বৃষ্টি হচ্ছে আবার পানি বাড়ছে, অন্ত মনে করেন যে পার মনে করেন যে অতিরিক্ত ভাঙতেছে। তিনি বলছিলেন যে যারা মূলত অপরিকল্পিতভাবে নৌকা দিয়ে বালু উত্তোলন করছেন তাদের কারণেই মূলত পাড়ের ভাঙন দেখা দিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে অতি বৃষ্টির কারণেই কিন্তু ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র নদের পাড় রয়েছে অর্থাৎ বিশেষ করে ঈশ্বরগঞ্জ, গৌরীপুর এবং চর জেলখানার চর এবং কালীবাড়ি সহ বেশ কয়েকটি এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন যে যে জায়গায় বেশি ভাঙন সেই জায়গায় কিন্তু তারা জিও টেক্সটাইল ফেব্রিক্স দিয়ে সেটি রক্ষা করার চেষ্টা করছেন। এছাড়াও তারা বলছেন যে স্থায়ীভাবে সেটি মেরামতের জন্য মন্ত্রণালয় বরাবর আবেদন করেছেন এবং সেই অনুমোদন পেলে কিন্তু তারা সেই পাড়ের যে ক্ষতির অংশটুকু সেটি কিন্তু মেরামত করবেন সেই বিষয়টি বলছিলেন। এবং স্থানীয় যারা রয়েছেন অনেকেই কিন্তু যারা ব্রহ্মপুত্র নদের পাড়ে যাদের বসতি তারা কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে আরো যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই পাড়ের যে ভাঙন সেই ভাঙন কিন্তু আরো তীব্র আকার ধারণ করবে সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখছি যে একেবারেই প্রতিনিয়ত অর্থাৎ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিনিয়ত ভাঙছে এবং বিশেষ করে এর অন্যতম কারণ হচ্ছে যারা অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছেন সেই কারণেই কিন্তু ভাঙনের তীব্রতা কিন্তু বেশি আকার ধারণ করেছে এবং সেই বিষয়টি কিন্তু স্থানীয়রা এতে করে খুব প্রকাশ করেছেন এবং স্থানীয়রা বলছেন যে
প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বিষয়ে তদারকি না করে তাহলে এই যে ভাঙনের তীব্রতা সেটি কিন্তু আরো ব্যাপক আকারে ভাঙবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যারা মূলত অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছেন নদের পাড় থেকে, অর্থাৎ তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে জীবিকার তাগিদে কিন্তু তারা এই কাজটি করে থাকেন এবং তারা বলছেন যে তাদের জন্য এই নদের পাড় ভাঙছে না, অর্থাৎ বৃষ্টির কারণে ভাঙছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও স্থানীয়দের দাবি হচ্ছে যে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই মূলত এই পাড়গুলো ভেঙে ব্রহ্মপুত্র নদে কিন্তু বিলীন হচ্ছে এবং যার কারণে স্থানীয় বাসিন্দা এবং যারা রয়েছেন অনেকের কিন্তু ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এবং তারা বলছেন যে জরুরি ভিত্তিতে স্থানীয় প্রশাসন যেন পদক্ষেপ না হয় তাদেরকে শিক্ষিত আরো ব্যাপক আকারে হবে সেই বিষয়টি কিন্তু লক্ষণীয়। অর্থাৎ আমরা যে জায়গাটিতে রয়েছে জেলখানার স্তর, সেই জায়গাটি সেখানে কিন্তু আকারে বাংলাদেশ সক্ষম হয়েছে এবং জানিয়েছেন এবং তারা বলছেন যে এই বিষয়ে তারা নজরদারি বাড়াবেন, নজরদারি বাড়িয়ে ভাঙন রোধে কিন্তু তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নদী ভাঙন নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীতে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে এবং আতঙ্কে স্থানীয়রা। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস হোসেন। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় লক্ষ্মীপুরে গ্রামের বাড়িতে শোকের ছায়া। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। নিহতের পরিবারের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মনি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে নোয়াখালী বেগমগঞ্জে গতকাল সড়ক দুর্ঘটনা হয়েছে, সেখানে 7 জন মারা গেছে। 7 জনে একই পরিবারের নারী শিশু সহ 7 জন, যাদের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার চৌপল্লী গ্রামে। তো গতকাল তাদেরকে সন্ধ্যার পরপরই 7 জনকে দাপন করা হয়েছে উত্তর জয়পুর চৌপল্লী কাঁসার বাড়িতে 6 জনকে এবং হাজিপাড়া ইউনিয়নে 1 জনকে দাপন করা হয়েছে। এখানকার যে দাপন করার পরবর্তীতে আমরা যে লক্ষ্মীপুর ঘটনা ঘটেছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাতে। আমরা বেগমগঞ্জ থানার ওসির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। আমরা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশে অফিসার ইনচার্জ মোবারকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি নিহত পরিবারের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে তারা এখন শোকাহত, তারা হয়তো আজকে মামলা করবে। এটি বেগমগঞ্জ থানায় মামলা হলেও মামলাটি তদন্ত করবে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ। এছাড়াও যে মাইক্রোবাসটি সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে এবং 7 জন নিহত হয়েছে, এই যে মাইক্রোবাসের যে চালক রয়েছে তিনি ঘটনার পরপরই পলাতক রয়েছে। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে পুলিশ মাইক্রো চালক রাসেলকে গ্রেপ্তারের জন্য তারা তৎপর রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। তারা আশা করছে যে অতি দ্রুত মাইক্রো চালক রাসেলকে তারা গ্রেপ্তার করতে পারবে। এছাড়া আমরা এখানকার যে নিহত হয়েছে যে ওমান প্রবাসী বাহার গতকালকে সড়ক দুর্ঘটনায় বাহারের মা, বাহারের নানি, বাহারের স্ত্রী এবং বাহারের মেয়ে মাত্র শিশু সন্তান মৃত্যুবরণ করেছে এবং তার সাথে বাহারের যে বাবি রয়েছে এবং বাবির মেয়ে এবং তার আরেক ভাইয়ের মেয়ে সহ মোট নারী 7 জন গতকালকে পানিতে ডুবে নিহত হয়েছে। তো এখানকার যারা সচেতন ছিল তারা ড্রাইভারের অসচেতনতার কারণে তিনি গুম চোখে মাইক্রোবাসটি চালানোর কারণে মাইক্রোবাসটি রাস্তার বাম পাশ থেকে গিয়ে ডান পাশে খালে পড়ে যায় এবং সে খালে ডুবে যাওয়ার কারণে সেখানকে যারা যাত্রী ছিলেন তারা নিহত হয়েছেন এবং যারা পুরুষ সদস্য ছিলেন তারা মাইক্রোবাসটি বেরোতে পারলেও নারী সদস্য কেউ বেরোতে পারেনি। মনি, এ ছিল লক্ষ্মীপুরের গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত 7 জন নিহত ঘটনার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠি নিয়ে সেখানে আলোচনার কথা রয়েছে। বিস্তারিত জানাতে কমিশন থেকে যুক্ত হচ্ছেন শিউলি রায়। শিউলি, কমিশন সভায় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি নিয়ে কি বলছে কমিশন?
জি, যেমনটা আপনি বলেছেন, আজকে ঠিক সকাল 11টায় হচ্ছে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হচ্ছে নবম সভা, এবং এই সভার কিন্তু নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন সহ 4 কমিশনার। এবং আজকের এই নবম সভাটি আসলে যে মূলত দুটি এজেন্ডা নিয়ে আসলে হচ্ছে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সেই দুটি এজেন্ট হচ্ছে গিয়ে রাজনৈতিক দলের আচার হচ্ছে গিয়ে নীতিমালা 2025 এবং হচ্ছে আর গণমাধ্যম কর্মীদের যে হচ্ছে নীতিমালা হচ্ছে সেটা গণমাধ্যম কর্মীর যে নীতিমালা সেটি হচ্ছে সংশোধনী কাজ তারা বৈঠক করছে। এবং এছাড়াও হচ্ছে তারা সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে বলেছে যে 31শে আগস্টের মধ্যে আসলে সীমানা নির্ধারণের যে কাজগুলি এবং ভোটার তালিকা চূড়ান্তের যে কাজ, সেই সকল বিষয় নিয়ে আজকে তারা এই বৈঠকটি আলোচনা তারা করছে। এছাড়া আপনি যেটা বললেন যে গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টা হচ্ছে সুষ্ঠু এবং স্বাভাবিক এবং হচ্ছে ঈদপূর্ণ ভাবে যেন নির্বাচনটি অনুষ্ঠিত হয়, সেই ব্যাপার নিয়ে হচ্ছে উপদেষ্টা তরফ থেকে তার যে দফতর সে পাঠানো কমিশনারকে। আজকে সকালে যেটা আমরা জানতে পারি যে এই চিঠিটি আসলে গ্রহণ করে আক্তার আহমেদ কমিশনারের তরফ থেকে, এবং এইটি নিয়ে আসলে এই চিঠি তারা কি ব্যাপার নিয়ে হচ্ছে কথা বলতে পারে সেইগুলি আসলে আমরা বলতে পারবো হচ্ছে কমিশন সভা বৈঠক শেষে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শিউলি রায়। জয়পুরহাটে পেঁয়াজ, কাঁচামরিচ সহ বিভিন্ন সবজির দাম কিছুটা বেড়েছে। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। মূল্য বৃদ্ধির পেছনে কি কারণ বলছেন বিক্রেতারা, এবং সেই সাথে ক্রেতাদের প্রতিক্রিয়াও জানাবেন। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা জয়পুরহাট শহর এবং আশপাশের কিন্তু এটা অনেক প্রাচীন এবং প্রতিদিনের যে বাজার, সে বাজার এখান থেকেই সাধারণ মানুষেরা করে থাকেন। একটা বিষয় জানিয়ে রাখি যে গত সপ্তাহের থেকে কিন্তু এখানে অনেক সবজির দামই কিন্তু কিছুটা বেড়েছে। অর্থাৎ আমি যদি বলি, এখানে পেঁয়াজের দাম 50 টাকা ছিল, সেটা কিন্তু এখন 70 টাকাতে দাঁড়িয়েছে। এই যে বেগুনের দাম ছিল আপনার 40 টাকা 50 টাকা, সেটা কিন্তু আজকে 60 টাকা 70 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো তেমনি ভাবে সব জিনিসই কিন্তু কিছুটা বেড়েছে। আদা 100 টাকা কেজি ছিল, সেটা 180 টাকা কেজি এখন বিক্রি হচ্ছে। তো ডিমের বাজারে যদি বলি, ডিমও কিন্তু কেজিতে 8 টাকা হালিতে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু বিক্রি হচ্ছে, অর্থাৎ 44 টাকা হালি এখানে কিন্তু বিক্রি হচ্ছে। তো আরো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে মাছ মাংসের বাজার, মুরগির যে বাজার, মুরগি এখানে 280 টাকা কেজি ছিল, সেটা আজকের বাজার কিন্তু 300 টাকা। তো পাশাপাশি মাছের বাজার গত সপ্তাহে যে চড়া একটা দাম ছিল, সে দামের তুলনামূলক তেমনটি কমেনি, ওরকমই আছে। রুই, কাতলা, মৃগেল সহ এগুলো মাছগুলো 250 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি চিংড়ি মাছ 800 টাকা 1000 টাকা 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো মানে এরকমই ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছ সবচেয়ে ছোট যে জাটকা সাইজের মাছটা 700 টাকা থেকে আপনার বড় সাইজে যেটা 1 কেজি মাপ, সেটা হচ্ছে 2600 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। তো এখানে যেটি সাধারণ ক্রেতারা যেটি জানিয়েছেন যে এখানে বাজারের মনিটরিং ব্যবস্থাটা খুব একটা জোরদার নয়। শুধু জেলা প্রশাসনের মাঝে মাঝে তৎপরতা দেখা যায়, কিন্তু ভোক্তা অধিকার
বা ওই অন্যান্য যে সংস্থাগুলো আছে সেই সংস্থা কিন্তু সেরকম ভাবে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায় না। তো এখানে আরেকটা বিষয় যে জেলা প্রশাসনের পাশাপাশি সরকারের যে অন্যান্য সংস্থাগুলো ভোক্তা অধিকার সহ যে সংস্থাগুলো আছে সেগুলোর কঠোর মনিটরিং করার জন্য দাবি জানিয়েছেন এখানকার সাধারণ ভোক্তারা। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ ইশরাত। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় ছাত্র সমাবেশ আজ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আয়োজকদের পক্ষ থেকে কি বার্তা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের ছনবাড়ি এলাকায় ছাত্র সমাবেশ আজ এবং এই ব্যাপারে কথা বলছিলেন সুমিত সরকার। চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 1 বছর মেয়াদী কাজের সময় গড়িয়েছে 2 বছরে, তবুও শেষ হয়নি। রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় কাদা পানিতে বেড়েছে মানুষের দুর্ভোগ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। নির্মাণ কাজে বিলম্বের কারণ কি এবং স্থানীয় কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ মনিপ। আপনি যেমনটি বলছিলেন আর কি যে চুয়াডাঙ্গাতে কিন্তু ফ্লাইওভার পাসের নির্মাণ কাজ চলছে আর কি। এটা কিন্তু চুয়াডাঙ্গাবাসীর একসময় স্বপ্ন ছিল যে আকাশ ছোঁয়া স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বিষাদে রূপ নিয়েছে বর্তমানে। কারণ এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু 2024 সালের জুন মাসে, আর থেকে পাশ হয় কিন্তু 2023 সালের জুন মাসে, অর্থাৎ 1 বছর মেয়াদ ছিল কাজের। 1 বছরের ভিতরে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে এই কাজ কিন্তু দিনকে দিন ধীরগতি হতেই আছে। এর মূল কারণ যেটা আমাকে সড়ক ও জনপথ বিভাগ থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে যে জমি অধিগ্রহণের কিছু জটিলতা আছে। এই জটিলতার কারণেই কিন্তু কাজের ধীরগতি হচ্ছে। শুধু তাই না, আমি আরেকটা সূত্রে জানতে পেরেছি, সেটা হচ্ছে কাজের যে ডিজাইন ছিল সেই ডিজাইনও কিছুটা ত্রুটি ছিল। এই ত্রুটি থাকার কারণেই কিন্তু বাজেট বাড়াতে হয়েছে। বাজেট বাড়াতে যেই কিন্তু ধীরগতি দেখা দিয়েছে। কারণ একদিকে আপনার হচ্ছে ডিজাইনের সমস্যা, অন্যদিকে কিন্তু যে জমি অধিগ্রহণের যে জটিলতা, এই সব মিলিয়ে কিন্তু খুব বাজে অবস্থার ভিতরে পড়ে গেছে চুয়াডাঙ্গা ফ্লাইওভার পাসের নির্মাণ কাজ। তো এই নির্মাণ কাজে দুর্ভাগ্যের কথা যদি বলতে হয়, সেটাও কিন্তু চুয়াডাঙ্গাবাসী একেবারে নাকানি চুবানি খায় প্রতিনিয়ত, সেটা শীত কিংবা গরম কিংবা বর্ষা। কারণ শীতকালে কিংবা গরমকালে কিন্তু প্রতিনিয়ত ধুলা বাড়ি উঠতেই থাকার। এখন গরমকালে যে অবস্থা সেটা হচ্ছে যে খানা খন্দনে ভরে গেছে। এই খানা খন্দনগুলো কিন্তু প্রতিনিয়তই হচ্ছে মানে পানি বেঁধে থাকছে। এই পানি বেঁধে থাকার কারণে কিন্তু গাড়ি ঘোড়া আটকে যাচ্ছে। এবং আমি যদি গত রাত সন্ধ্যা 7টার কথা বলি, গত সন্ধ্যা 7টার দিকে কিন্তু আমি দেখতে পেরেছি চুয়াডাঙ্গা ফাঁড়ির সামনে আর কি, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির সামনে একটা ট্রাক আটকে যায়। সেই ট্রাক কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে ওখান থেকে উঠে অন্যত্র যেতে আর কি। আর যদি আমি বলি যে চুয়াডাঙ্গার মূলত কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই ওভারপাস কিন্তু একদম চুয়াডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে শুরু করে আপনার হচ্ছে একাডেমি মোড় পর্যন্ত প্রশস্ত আর কি। এর ভিতরে কিন্তু যে মূলত চুয়াডাঙ্গার একটা পুরাতন শহর যেটা, সেটা হচ্ছে কিন্তু রেল বাজারটা কিন্তু চুয়াডাঙ্গার অনেক পুরাতন একটা বাজার। এই বাজারের কিন্তু একটা ঐতিহ্য ছিল। সেই বাজার কিন্তু ইতিমধ্যে যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু একেবারে খুব দুর্বিষহ জীবনযাপন করছে। কারণ ফ্লাইওভারের কারণে তাদের কিন্তু বেচা বিক্রি একদমই নাই বলা যেতে পারে। কারণ একদিকে হচ্ছে যে মানে গরমকালে ধুলাবালি, বর্ষাকালে খানা খন্দনে পানি বেঁধে থাকছে, এইদিকে কিন্তু একেবারে ক্রেতারা
আসতে পারছে না বলে তারা জানিয়েছে। শুধু তাই না, তারা আমাকে এটাও জানিয়েছে, সেটা হচ্ছে যে তাদের কিন্তু এই দোকানের সামনে দিয়ে যে ফ্লাইওভারটা হচ্ছে, এই ফ্লাইওভার হওয়ার কারণে যে আপনার হচ্ছে তাদের যে মানে স্থায়ী অন্যত্র একটা দোকান মানে দোকান দেওয়ার জায়গা করে দেবে, সেই ধরনের কথা নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়েছিল, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেছে আমার কাছে। আমি যদি আরেকটু জানাতে চাই, সেটা হচ্ছে যে এই যে পথচারী বলেন, পথচারীরা যারা পায়ে হেঁটে যায়, এই যে খরাখন্দনে যে পানি বেঁধে থাকে, এই পানি বেঁধে থাকার কারণে কিন্তু সিটকে বা পথচারীর গা হাত পা নোংরা হয়ে যায় বলা যেতে পারে। আর স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কথা তো বলার অপেক্ষায় রাখে না, কারণ তারা প্রতিনিয়তই কিন্তু হচ্ছে দুর্ভোগের শিকার হচ্ছে। তো ফ্লাইওভার নিয়ে চুয়াডাঙ্গা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে অনিশ্চয়তা দেখা দেয়ায় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ, এবং এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। নেত্রকোনায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বিরুদ্ধে সম্প্রতি নানা অপপ্রচার ও মিথ্যা অভিযোগ ছড়ানোর অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে জেলার শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ বিষয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে কি ধরনের অভিযোগ উঠেছে, জানাবেন বিস্তারিত। হ্যাঁ মনি, আপনাকে আমি যে বিষয়টি জানাতে চাই যে আজকে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে নেত্রকোনা জেলা শহরের নতুন যে জেলকানা সড়ক, সেই সড়কের এক পাশেই আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু নেত্রকোনা জেলার 10টি উপজেলা রয়েছে। এই 10 উপজেলা মিলিয়ে এই নেত্রকোনা জেলায় অন্তত 300-র মতো তৃতীয় লিঙ্গের এই ধরনের মানুষ তারা আছেন। তারা কিন্তু সাধারণ মানুষের মতো জীবন ধারণ করেন না, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বৈষম্যের শিকার হন। তো সম্প্রতি নেত্রকোনায় তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ এবং অপপ্রচার শুরু হয়েছে যে তারা বিভিন্ন যে ট্রেন রয়েছে সেসব ট্রেনে ছাতাবাজি করেন এবং পুরুষ মানুষকে তারা কিনা তৃতীয় লিঙ্গের মানুষে পরিণত করেন। এরকম কিছু অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে জেলার যত তৃতীয় লিঙ্গের লোকজন আছেন তারা কিন্তু এখানে মানববন্ধনে জড়িত হয়েছেন। আমরা একটু জানবো নেত্রকোনা জেলার একজনের কাছে। আচ্ছা, একটু বলবেন আজকে আপনাদের এই যে মানববন্ধনের মূল কারণ কি, প্রতিবাদ জানানোর মূল বিষয়টা কি? এই মানববন্ধনের মূল হলো প্রতিবাদ জানানো। আমাদের একবার হাটটা অন্তরা নামে নয়ন ট্রেনের চাঁদাতুল কালেকশন করে, ট্রেনের কালেকশন আমি বদ্ধ করে দিছি দেখাই। এই ট্রেনে মানুষ বিবৃত হয়, একটা দোকানে 10টা পার্সেন্ট সমস্যা নাই, কিন্তু ট্রেনে সমস্যা করে, এই সমস্যা বদ্ধ করছে দেখে আমার নামে এই অনেক মিডিয়া কদিন আগে ছাড়ছে। তীব্র প্রতিবাদ জানাই আমি এটার চাই, আইনমূলক শাস্তি চাই। আপনারা শুনছিলেন যে এখানে একজন বলছিলেন কিন্তু যে ওনাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এটি হচ্ছে মিথ্যা। তারা দাবি করছেন যে এখানে কিন্তু তারা তৃতীয় লিঙ্গের মানুষ দাবি করে যারা ট্রেনে ছাতাবাজি করে তাদের প্রতিবাদ তারা করেছিলেন, যে কারণে কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা একটু আরেকজনের কাছে জানবো। আচ্ছা, এই যে আজকে যে আপনাদের প্রতিবাদের মূল বিষয়টা কি, আপনাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এইসব অভিযোগের কতটুকু সত্যতা আছে? না, এটা মূলত ঘটনা হয়েছে স্বার্থের ব্যাঘাত ঘটছে। আমাদের হিজরা সুন্দরভাবে চলতে পারি। বিষয় হয়েছে আমাদের নেত্রী লতা নায়ক ওনাকে নিষেধ করছে যে ট্রেনে কালেকশন করো না। সাধারণত মানুষ ছাত্র বাহিনী আছে আমাদের, যাইলে 10 টাকা 20 টাকা ফ্যামিলিতে নিয়ে চলে, যাইলে ওরা কি করে 100 টাকা নোটের 10 টাকার কথা বলে 100 টাকা নিয়ে পালিয়ে যায়। তো ওনার দুর্নীতি হয়, আমাদের গুরুমার এটা অপবাদ হয়, এই জন্য ওনা না করছে, ওর স্বার্থের ব্যাঘাত ঘটছে। মূলত ঘটনা হয়েছে নয়নের ঘরে 25টার মতো হিজরা থাকে, 25টা হিজরা ট্রেন কালেকশন করে, একটা হিজরা 500 করে টাকা দেয় নয়নরে রোজ হাজিরা, তার ডেলি 15,000 টাকা কামাই নষ্ট, এই বলেছে একটা মিথ্যা অপবাদ দিয়েছে। বিশেষ করে আমরা বলতেছি সারা যত পাবলিক আছে সবার কাছে আমাদের এই মানহানি করার জন্য যত ভালো মানুষ আছে, আইন প্রশাসন আছে, আমরা বলতেছি। আপনারা শুনছিলেন যে এখানে আসলে তারা যে মানববন্ধনের মূল বিষয় সেটি কিন্তু জানাচ্ছিলেন যে এই তৃতীয় লিঙ্গের মানুষদের বিরুদ্ধে যেসব মিথ্যা অপপ্রচার একটি পক্ষ শুরু করেছে, এই অপপ্রচারের তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ বিষয়ে যেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেজন্য কিন্তু তারা জেলার যে আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসকের তারা সুদৃষ্টি কামনা করছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার তৃতীয় লিঙ্গের লোকজনের মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি। মনি, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।